হ্যালো ফ্রেন্ডস, আমি অভিষেক। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একাডেমি। আমার এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগের দিন অর্থাৎ পার্ট ওয়ানে আমি কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম, যেগুলো কিনা ইসরোর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সেট থেকে নেওয়া হয়েছিল। এবং আজকেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইসরো স্যাটেলাইট সেন্টার বেঙ্গালুরু অর্থাৎ 2017 সালের একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের এক্সাম থেকে আমি এই কোশ্চেনগুলো ডিসকাস করছি। আগের দিন কিছু কোশ্চেন ডিসকাস করেছিলাম এবং আজকে আরও কিছু কোশ্চেন ডিসকাস করব। কিন্তু যারা আমার পার্ট ওয়ানটা এখনও দেখোনি তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই আমার পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। এখন শুরু করা যাক আজকের দিনের ভিডিও। আজকে আমরা শুরু করব আজকের ফার্স্ট কোশ্চেন। আল্ট্রাসনিক ডায়াগনস্টিক ইমেজিং টিপিক্যালি এমপ্লয়েস এ ফ্রিকোয়েন্সি রেঞ্জিং ফর্ম। এটা ডিসকাস করার কিছু নেই। এখানে আল্ট্রাসনিক যে ডায়াগনোসিস হয় সেখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত হয়, সেটা টিপিক্যালি হয় 1 মেগাহার্জ টু 15 মেগাহার্জ অর এলস কাছাকাছি এরকম কিছু একটা ভ্যালু হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান বি। অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ আল্ট্রাসনিক ডায়াগনোসিস করার জন্য আমরা বেছে নিই সবসময় 1 মেগাহার্জ থেকে 15 মেগাহার্জ পর্যন্ত। আমরা দেখে নেব এর পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলা হয়েছে পারসিস্টেন্স অফ ভিশন ইন হিউম্যান আই। পারসিস্টেন্স অফ ভিশন নিয়ে কিছু বলার আছে, যে যখন আমরা আমাদের চোখের কাছে কোনো ছবি বা কোনো ফ্রেম আসে, তার 1-10 সেকেন্ডের মধ্যে যদি অন্য কোনো ছবি আমাদের চোখের মধ্যে আসে বা চোখের রেঞ্জের মধ্যে আছে, ভিজিবল রেঞ্জের মধ্যে আসে, তাহলে আমরা সেই ছবিকে সেন্স করতে পারি না। সেটাকে আমরা বলা হয় পারসিস্টেন্স অফ ভিশন। কিন্তু এখানে যেটা বলার সেটা হচ্ছে অপশানগুলো যদি আমরা দেখি, বলা হয়েছে অপশান এ 1/16 অফ মিনিট, 1/16 অফ সেকেন্ড, 1/6 অফ মিনিট, 1/6 অফ সেকেন্ড। যেখানে বলেছি 1-10 সেকেন্ডের আগে যদি যায় তাহলে আমরা সেটাকে করতে পারবো না। সুতরাং এখানে অপশান দেখে আমাদেরকে সবথেকে বেশি কনফিউশন হয় এই জায়গাগুলো, যেখানে এখানে আমার অ্যান্সার হবে অবশ্যই 1/16 অফ সেকেন্ড, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন আমরা দেখব যে ট্রান্সকন্ডাক্টেন্স ইন এ ফেট ইন্ডিকেটস হাউ এফেক্টিভলি দ্য ইনপুট ভোল্টেজ কন্ট্রোলস দ্য। ট্রান্সকন্ডাক্টেন্স মানে আমরা জানি সবসময় আউটপুট কারেন্ট বাই ইনপুট ভোল্টেজ। এখন যদি ফেটের ক্ষেত্রে আমরা দেখি, নর্মাল বায়াসিংয়ের ক্ষেত্রে ফেটের ইনপুট রিভার্স বায়াস থাকে। তার মানে এবার ইনপুট যে রিভার্স বায়াস থাকে, এবার ড্রেন এবং সোর্সের মধ্যে যে চ্যানেলটুকু থাকে, এবার রিভার্স বায়াস যদি আমি বাড়াতে থাকি, ইনপুট রিভার্স বায়াস, সেটা বাড়ালে কন্ডাক্টিং চ্যানেলটা কখনো বাড়ে বা কখনো কমে। রিভার্স বায়াস বাড়ালে কন্ডাক্টিং চ্যানেল কমে যাবে, আর রিভার্স বায়াস যদি কমিয়ে দিই, ইনপুট রিভার্স বায়াস কমিয়ে দিলে আমার কন্ডাক্টিং চ্যানেলটা বেড়ে যাবে। অর্থাৎ সেদিক থেকে আমার আউটপুট কারেন্টটা কখনো বাড়ছে বা কখনো কমছে। সুতরাং এর ট্রান্সকন্ডাক্টেন্স অফ এ ফেট এটা ইন্ডিকেট করে যে এর ইনপুট ভোল্টেজ মানে গেট রিভার্স ভোল্টেজ ভিজিএস সেটা অবশ্যই আউটপুট কারেন্টকে চেঞ্জ করে বা কন্ট্রোল করে। অর্থাৎ এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার পরের কোশ্চেনে চলে যাব। অ্যাসপেক্ট রেশিও অফ এইচডি টিভির অ্যাসপেক্ট রেশিও হয়, যে কোনো টিভির অ্যাসপেক্ট রেশিও বলতে গেলে বোঝায় যে তার উইথ ইজ টু হাইট যে রেশিও, সেটাই হয় আমাদের অ্যাসপেক্ট রেশিও। এবার সেই অ্যাসপেক্ট রেশিও বিভিন্ন ধরনের টিভির ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন যদি ধরা যায় একটা নর্মাল টিভির ক্ষেত্রে অ্যাসপেক্ট রেশিও হয় 4:3, কিন্তু সেটাই যদি এইচডি টিভির ক্ষেত্রে হয়ে যায়, সেটা এর ডবলের রেশিও, এই স্কোয়ারের রেশিও মানে 16:9 হয়ে যাবে। অতএব আমার এখানের অ্যান্সার হয়ে যাবে 16:9, মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। এটা খুব ভালো এবং খুব টিপিক্যাল একটা কোশ্চেন। অ্যাজ কম্পেয়ার টু সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার ডায়োড, কন্ট্রোল না, অ্যাজ কম্পেয়ার টু সিলিকন রেকটিফায়ার ডায়োড অ্যান্ড এলইডি হ্যাজ,
সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আর সিলিকন রেকটিফায়ার ডায়োড দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে সিলিকন রেকটিফায়ার ডায়োড, মানে যে ডায়োডগুলো আমরা নর্মাল রেকটিফায়ারের ক্ষেত্রে ইউজ করে থাকি সেগুলো হচ্ছে সিলিকন রেকটিফায়ার ডায়োড। আর এলইডি আমরা জানি অবশ্যই লাইট এমিটিং ডায়োড। এখানে যদি আমরা কম্পেয়ার করতে থাকি তো ফার্স্ট অপশান যদি দেখি লোয়ার ফরওয়ার্ড ভোল্টেজ, মানে এলইডি বলতে চাইছে লোয়ার ফরওয়ার্ড ভোল্টেজ হায়ার ব্রেকডাউন ভোল্টেজ। এক্ষেত্রে বলে রাখি এলইডি সাধারণত ক্ষেত্রে নর্মাল ডায়োডের থেকে তার ব্রেকডাউন ভোল্টেজ অনেক কম হয়। কিন্তু ফরওয়ার্ড ভোল্টেজ যে ভোল্টেজও কাজ করে ফরওয়ার্ড ভোল্টেজ সেটা কিন্তু অনেক বেশি হয়, যেটা এলইডির ক্ষেত্রে হয় নিয়ারলি 1.2 ভোল্ট পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু এটা যদি নর্মাল ডায়োড আমরা দেখি সেটা 0.7 ভোল্টেই অন হয়ে যায়। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা দেখি যে এমনি নর্মাল ডায়োডের রিভার্স বায়াসিং ভোল্টেজ অনেক বেশি বা ব্রেকডাউন ভোল্টেজ অনেক বেশি, কিন্তু এলইডির ক্ষেত্রে সেটা অনেক কম। তো সেটা দেখতে গেলে এখানে অপশান ডিতে বলা হয়েছে হায়ার ফরওয়ার্ড ভোল্টেজ অ্যান্ড লোয়ার ব্রেকডাউন ভোল্টেজ, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তার পরের কোশ্চেনে চলে যাবো আমরা, সেখানে বলেছে হুইচ ফেনোমেনা ইজ বেস্ট এক্সপ্লেনড বাই দ্য পার্টিকেল নেচার অফ লাইট। আমরা জানি যে লাইটের অনেক ধরনের নেচার থাকে বা অনেক ধরনের ওয়েভ যে নেচার থাকে, যে ওয়েভ প্রপার্টি থাকে সেটা আমরা জানি, কিন্তু পাশাপাশি লাইটের একটা পার্টিকেল ফর্মও থাকে, যা পার্টিকেল প্রপার্টিও থাকে। সেই পার্টিকেল প্রপার্টি অনুযায়ী আমরা কি দেখব না, কোথা থেকে বোঝা যাবে না, একটা পদ্ধতি আছে সেটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্টের অনুযায়ী আমরা বুঝতে পারি যে এটা লাইটের কণা প্রবৃত্তিও আছে, অর্থাৎ ফোটনের পার্টিকেল নেচারও রয়েছে। এর পরের কোশ্চেন আমরা যদি দেখি এনার্জি অফ এ ফোটন ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ, আমরা আগেই দেখেছিলাম যে ফটো ইলেকট্রিক এফেক্ট অনুযায়ী আমাদের জানতাম আমরা যে ই ইকুয়াল টু এইচ নিউ হয়, যেখানে ই ইকুয়াল টু এইচ নিউ, যেখানে ই ইকুয়াল টু আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ। এখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 6.625 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর এটা হচ্ছে নিউ মানে ফ্রিকোয়েন্সি, নিউকে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ডিনোট করি। তাহলে এটা ডাইরেক্টলি এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি ই ভ্যারিজেস নিউ, অর্থাৎ কী হবে না ইলেকট্রন এনার্জি অফ ফোটন ডাইরেক্টলি ভ্যারিজ উইথ ফ্রিকোয়েন্সি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন আমরা দেখি যে নর্টন থিওরি স্টেট দ্যাট অ্যান এন্টায়ার নেটওয়ার্ক কানেক্টেড টু এ পার্ট অফ টার্মিনালস ক্যান বি রিপ্লেসড উইথ। নর্টনস থিওরি আর থেভেনিনস থিওরিমসের মধ্যে পার্থক্য হচ্ছে নর্টনস থিওরিম আমাদের যতগুলো কারেন্ট সোর্স থাকবে সেগুলোকে কনভার্ট করবে সিঙ্গেল কারেন্ট সোর্সে, আর প্যারালালে সিঙ্গেল একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে। অর্থাৎ এখানে যদি আমরা দেখে নিই যে সিঙ্গেল কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ সিঙ্গেল রেজিস্ট্যান্স, ওয়েদার যদি আমরা থেভেনিনস দেখি সেখানে বলা হয়ে থাকে যে একটা অনেকগুলো সোর্স যদি থাকে বা অনেক রেজিস্ট্যান্স থাকে সেগুলোকে একটা সিঙ্গেল সোর্স একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে সে কনভার্ট করে দেবে। যেমন নর্টনস থিওরিমসে আমাদের অ্যান্সার কী হলো, অপশান বি, এ সিঙ্গেল কারেন্ট সোর্স ইজ প্যারালাল উইথ এ সিঙ্গেল রেজিস্ট্যান্স। অর্থাৎ অপশান বি ইজ অলওয়েজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন যদি তোমরা দেখে নিই, দ্য ফেনোমেনন অফ সাম অফ দ্য হায়ার frequencies in the spectrum of signal GT appearing as lower frequency in the spectrum of sampling version is called sampling এর সময় যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির থেকে আমরা কম ডিসক্রিট কম্পোনেন্ট করার সময় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির থেকে অর্থাৎ নাইক্রোস্ট ফ্রিকোয়েন্সির থেকে যদি কম স্যাম্পলিং করি তাহলে একটা প্রবলেম থেকে যায়। যখন আমরা সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাই তখন পরের পর যে ডিসক্রিট কম্পোনেন্টগুলো ছিল সেখান থেকে যখন সিগন্যালগুলো
রিকনস্ট্রাক্ট হচ্ছে তখন সেগুলো একটার উপর আর একটা ওভারল্যাপ হয়ে যায়, সেখানে আমাদের অরিজিনাল সিগন্যালগুলো যেটা পাওয়ার দরকার ছিল সেটা না পেয়ে তার থেকে অনেক কম সিগন্যাল পাই। এই যে ঘটনা এটাকে আমরা বলে থাকি অ্যালিয়াজিং, অর্থাৎ এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 26. এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন ইজ ডান বাই। যে কোনো আমরা ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে এরর ডিটেকশন করতে গেলে আমরা করে থাকি সেটা অবশ্যই বাই এ রিডান্ডেন্সি বিট, অ্যাডিং এ রিডান্ডেন্সি বিট। এই রিডান্ডেন্সি বিট একটা অ্যাড করে দেওয়া হয় যেটা সমস্ত রকমের এররকে ডিটেক্ট করে এবং ক্যান্সেল আউট করে। এবার তারপরের কোশ্চেন, এ রিয়েল সিগন্যাল ইজ সেড টু বি অ্যান ইভেন্ট সিগন্যাল ইফ GT is equal to, देखिए GT equal to 2 into G of T, GT equal to minus of GT, G equal to G of minus T and GT equal to GT into GT। অ্যাকচুয়ালি যদি আমরা কোনো একটা সিগন্যালকে রিয়েল তখনই বলবো যেখানে যদি GT ইজ ইকুয়াল টু G of minus T হয়ে থাকে, আদারওয়াইজ সেটাকে আমরা ইভেন সিগন্যাল বলবো না, সেটাকে আমরা অড সিগন্যাল বলবো। তো অপশান C is right answer. Option C is the right answer. পরের কোশ্চেন দেখে নেব। The difference between any one measured value and the arithmetic mean of series of measurement is termed as। যদি এখানে প্রথমেই অপশানে আছে প্রথম থেকে যদি দেখে যাই যে বারবার সিরিজ যদি আমি মেজারমেন্ট নিই তাহলে যেটা খুব কাছাকাছি যদি ভ্যালুগুলো আছে তাহলে সেটা বলবো, সেটাকে যে টার্ম দেওয়া হয় সেটাকে আমরা বলি প্রিসিশন। কিন্তু এই যে মেইন ভ্যালু একটা আসে তার থেকে যদি আলাদা হয়ে যায় বারবার, যতটা আলাদা হয়ে যায় সেই যে পার্টটুকুকে সেগুলোকে আমরা বলি ডেভিয়েশন, সেগুলোকে আমরা বলি ডেভিয়েশন। অর্থাৎ এখানে নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ PCM মডুলেশন। PCM মডুলেশন থেকে আমরা জানি যে অ্যাকচুয়ালি কোনো একটা সিগন্যালকে কারেক্ট ফর্মে অর্থাৎ ডিজিটাল ফর্মে নিয়ে যাওয়ার করা হয়। PCM হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক, যেখানে একটা সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে নেওয়া হয়। তার ফার্স্ট স্টেপ অবশ্যই হয়ে থাকে স্যাম্পলিং, মানে সেই সিগন্যালগুলোকে অনেকগুলো ডিসক্রিট কম্পোনেন্টে ভেঙে নেওয়া হয়, তারপর সেগুলোকে কোয়ান্টাইজড করা হয়, মানে সেগুলোকে ধাপে ধাপে তার একটা স্টেপ দেওয়া হয়, তারপর সেগুলোকে সিগন্যাল অনুযায়ী এনকোডিং করে দেওয়া হয়। অর্থাৎ কারেক্ট স্টেপগুলো হলো স্যাম্পলিং, তারপর কোয়ান্টাইজেশন, তারপর এনকোডিং। তবে এখান থেকে পরপর অপশানগুলো যদি দেখতে থাকি আমার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন দেখি রিজলিউশন ব্যান্ডউইথ অফ এ স্পেকট্রাম অ্যানালাইজার ইজ ইটস ক্যাপাবিলিটি কী হয় না, টু রিজলভ স্মলেস্ট সিগন্যাল frequency separation, it resolves smallest signals amplitude difference, to resolve smallest signal phase difference, it resolves smallest time period difference। এখানে করা হয় কি না, স্মলেস্ট সিগন্যাল ফ্রিকোয়েন্সি থেকে সেপারেশন করা হয়, টু রিজলভ করা হয়, সেটা অবশ্যই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইন এ মাইক্রোপ্রসেসর দ্যাট টাইম পাইপলাইনিং মানে হলো যে এর পরে যে ইনস্ট্রাকশানটা আমার এক্সিকিউটেড হবে সেটাকে আমি আগে থেকে ফেচ করে রাখবো, আমার কারেন্ট যে এক্সিকিউশনটা চলছে সেটা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে এক্সিকিউট করব। অর্থাৎ এখানে অপশানে যদি দেখি বলা আছে অ্যাড্রেস ডিকোডিং, মেমোরি রাইটস, ফেচ নেক্সট ইনস্ট্রাকশন while the current instruction is executed, আর হচ্ছে ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেসিং। অবশ্যই অপশান সি, ফেচিং নেক্সট ইনস্ট্রাকশন while the current instruction is executed। কারেন্ট ইনস্ট্রাকশনকে এক্সিকিউট যখনই হচ্ছে তখন আমি পরের এক্সিকিউট যেটা হবে পরের যে ইনস্ট্রাকশন সেটাকে ফেচ করে রাখা, সেটা অবশ্যই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখে নেব কি না, এ হাই স্পিড বাক ডাটা ট্রান্সফার ইজ প্রসেস বেস সিস্টেম কমনলি ইউজড ইন। হাই যখনই স্পিড এসে যাবে তখনই আমরা
কী ব্যবস্থা নিতে পারি সেটা দেখে নেব। প্রথমে ডিএমএ অর্থাৎ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, তারপর বলা হয়েছে ইন্টারাপ্ট কন্ট্রোল, পুলিং, ডাটা ট্রান্সফার থ্রু এক্সিকিউশন রেজিস্টার। অর্থাৎ আমরা যদি দেখি যে ডিএমএতে কী হয় না, ডাইরেক্ট ডিএমএ যে কন্ট্রোলার থাকে সেটা মাইক্রো প্রসেসরের অ্যাক্সেসটা নিয়ে নেয়। ওর যা কিছু প্রোগ্রাম সে এখন ডিএমএ নিয়ে নেবে, মানে ওর মেমোরিটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে থাকবে। তো সেখানে ডাটার স্পিডটা অনেক বেশি বাড়তে থাকে। অর্থাৎ এখানে হবে ডিএমএ অর্থাৎ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং 33, ইন অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর ক্যাচি মেমোরি ইজ ইউজ টু। ক্যাচি মেমোরি কী করে না, হোল্ড করে। কাকে হোল্ড করে না, কারেন্ট অ্যাক্টিভ সেগমেন্ট অফ প্রোগ্রাম অ্যান্ড ডাটা। প্রোগ্রাম অ্যান্ড ডাটার কারেন্ট যে সেগমেন্ট আছে সেগুলোকে হোল্ড করে রাখে। অর্থাৎ অপশান এ অলওয়েজ ইজ দ্য রাইট অ্যান্সার। 34, RS 233। RS 233 অবশ্যই কাজ করে, এটা সিরিয়াল বাস ফর ডাটা কমিউনিকেশন। এটা একটা সিরিয়াল বাস যেটা ডাটা কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। আজকের ভিডিও ঠিক এখান পর্যন্তই। পরের দিন অর্থাৎ এর পরের পার্টে আমি আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো ইসরোতে এসেছে। এবং বারবার বলছি, ইসরোতে যাওয়ার জন্য অবশ্যই প্রিভিয়াস যে ইয়ারের এক্সাম সলভিং সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই এগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং বাড়িতে থাকুন, অবশ্যই সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।